আর এখন এমবিবিএস নিয়ে সবার অনেক চিন্তা যে এমবিবিএস করে সবাই নাকি বেকার থাকবে একটা টাইম পরে, এত ডাক্তার হয়ে গেছে চাকরি নেই। যদি মনে হয় পার্সিয়াল ড্রপ দেবো, আমি আর বছর ওয়েস্ট করতে চাই না। তোমরা হয়তো দেখেছো 2-3 দিন আগে যে আমাদের আরজিকর মেডিকেল কলেজের একজন সিনিয়র একটা ট্রেন জার্নির সময় একজনের প্রাণ বাঁচিয়েছেন। তো সেই খুশিটা আগে নাকি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অনেক বছর আগে যে মানুষটা বলে গেছেন সেই কথাটা জীবনের আলটিমেট ট্রুথ। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়দর্শিনী চ্যাটার্জি, আরজিকর মেডিকেল কলেজে 3rd ইয়ার এমবিবিএস স্টুডেন্ট, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে যে টপিকটা নিয়ে ভিডিও বানাচ্ছি, আমার মনে হয় টপিকটা নিয়ে এই সময়তে দাঁড়িয়ে কথা বলা খুব দরকার ছিল, কারণ নিট 2025-এর রেজাল্ট আর 2-1 দিনের মধ্যে বেরিয়ে যাবে আশা করা যায়। এই সময়টাতে দাঁড়িয়ে ধরে নাও 35,000 র্যাঙ্ক পর্যন্ত কাট অফ গেল ওয়েস্ট বেঙ্গলের, বাট 36,000 র্যাঙ্ক যার হবে এমন না সে পড়াশুনো করেনি বা কিছু, হয়তো কোনো একটা ভুল তার কোনো কারণে হয়ে গেছে, 1-2 নাম্বারের জন্য হয়তো তার সিলেকশন হলো না। কারোর আছে যার প্রিপারেশন খারাপ ছিল, বিভিন্ন সিচুয়েশনে তোমরা এক একজন থাকতে পারো। আমি এই ভিডিওটা মেনলি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্রপ দেওয়া। আমি 2019 সালে আমার বোর্ডস অর্থাৎ এইচএস কমপ্লিট করি, 2022 সালে আমার নিটে সিলেকশন হয়। কলেজে ভর্তি হওয়ার পর তো প্রায় 2.5 বছরের বেশি কেটে গেছে, এবং এই জুলাই মাসে নিট দেওয়ার পরেও আমার 3 বছর কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এইচএস এর পরে 3 বছর ড্রপ, তারপরে প্রায় 3 বছর কমপ্লিট হতে চললো। এতদিন পরে এসে আমার এমবিবিএস করতে করতে কি মনে হয় এবং ভবিষ্যৎ সম্বন্ধে আমার কি মনে হয়, ড্রপ দেওয়া কতটা ওয়ার্থ ইট, নাকি ড্রপ না দিলে ভালো হতো, এবং সবকিছু মিলিয়ে আমার যা যা মনে হয় সেটা সবকিছু আমি তোমাদের সাথে গল্প করব এবং শেয়ার করব বলতে পারো। সবসময়ের মতো 100% অনেস্টির সাথে বলবো, যেটা ভালো দিক খারাপ দিক জীবনের সবকিছুতে আছে, এক্ষেত্রেও আছে, এটাও তার ব্যতিক্রম নয়। এবং আমি আশা করি নিটের পরে তোমরা যারা একটুর জন্য পেলে না, কিংবা যাদের কোনো ফল্ট থেকে গেছিল বলে পেলে না, এরপরে তোমাদের কি করা উচিত, অনেকটা সব রকম জিনিসটা শুনে নিয়ে তোমরা একটা ধারণা পাবে, আর যেটা তোমাদের একটা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কারণ তোমরা অনেকেই আমাকে এসে জিজ্ঞেস করো যে দিদি আমার 2টো ড্রপ হয়ে গেছে, আমি কি 3টে ড্রপ নেবো, কি আমার 3টে-4টে ড্রপ হয়ে গেছে, আমি কি 5 নম্বর ড্রপ নেবো। কেউ কেউ একটা ড্রপের পরে এরকম মেসেজ পেয়েছি আমি, সে বলছে যে আমি দেশের বাইরে চলে যাব এমবিবিএস করার জন্য। তো এই সমস্ত কিছু মিলিয়ে তোমরা যে একটা সিচুয়েশনে আছো, কি করবে বুঝতে পারছো না, সেইটা আশা করি আমার কথা থেকে ক্লিয়ার হবে। এবং সব দিকটা জানলে নিজের ডিসিশন আলটিমেটলি নিজেকে নিতে হবে, আমাকে কেউ ডিসিশন দেয়নি, আমি যেটা করেছি নিজের বুদ্ধিতে করেছি। একটা খুব সিম্পল কথা বলবো, তোমার নিজের মন যেটা বলছে তুমি সবসময় সেটা করবে। এবার ভিডিওটার মেন টপিকে আসি। ক্লাস 10-11 পর্যন্ত কি করতে হবে, এরপরে কি করবো, এটা আমি কোনোদিনও ভাবিনি। আমার মা বলতো ক্লাসে ভালো রেজাল্ট করলেই মোটামুটি সেটা একটা গোল, তো সেটার জন্য আমি পড়াশোনা করতাম, এর বাইরে এর পরে কিছুই সেরকম ভাবিনি। বাট যখন ভাবা শুরু করলাম, আমার কোথাও গিয়ে মনে হয়েছিল আমার কিসের দিকে ইন্টারেস্ট আছে। আমার ছোটবেলা থেকে গল্পের বই পড়তে ভালো লাগতো, লিখতে ভালো লাগতো, এটা তো একটা দিক, ঠিক আছে। বাট আর্টস নিয়ে সেরকম কিছু, আর 11 আমি অলরেডি সায়েন্স নিয়ে ফেলেছি, তো কিছু না ভেবেই সায়েন্স নিয়েছি। আর 5জন মাধ্যমিকে একটা নাম্বার পেয়ে গেলে সায়েন্স নেই এই হিসেবে, এমন না যে আমি ওটার প্রতি খুব প্যাশনেট হয়ে নিয়েছি বা কিছু। বাট আমার ইতিহাস পড়তে, বাংলা পড়তে, সবকিছু পড়তে, ভূগোল পড়তে আমার খুব ভালো লাগতো ক্লাস 10-এ। এবং সেটা নিয়ে সেরকম কিছু আর ভাবার সুযোগ ছিল না 11-এ আসার পরে, তো সেটা তখন বাদ দিতেই হতো। এবং আমার আর একটা জিনিস মনে হয়েছিল যে আমি অন্য যে কোনো প্রফেশনেই যাই না কেন, আমার লিখতে যদি ভালো লাগে সেটা তো আমার মধ্যেই থেকে যাবে। এখন আমার তাই মনে হয় যে ওই ব্যাপারটা নিয়ে একটু একটা কনফিডেন্স আছে যে ওটা তো আমি যে কোনো সময় সাইডেও লিখতেই পারি, ওটার জন্য তো কিছু কেরিয়ারের প্রবলেম হবে না। এবং যেটা করে আমি মন থেকে শান্তি পাই সেটা তো আমার হবি, সেটা আমি যখন খুশি করতে পারবো। তো কেরিয়ার নিয়ে কি করা যেতে পারে এটা যখন আমি ভাবি, আমার মনে হয় যে ওই সময় জানতে পারি যে এরকম নিট, ইঞ্জিনিয়ারিং এই সমস্ত পরীক্ষাগুলো হয়। এটা ছাড়া আর একটা অপশন ছিল যে জেনারেল লাইনে পড়ে কিছু করার। বাট আমার মধ্যে একটা এসে গেছিল যে আমি তো ছোটবেলা থেকে এখানে আছি, যখন আমি ছোট ছিলাম তখন আমার মনে হয়েছিল যে ইতিহাস বই পড়তে পড়তেই মনে হয়েছিল যে যে সমস্ত কলকাতার বড় বড় স্কুলগুলো আছে, হেয়ার স্কুল, সেন্ট জেভিয়ার্স এটসেট্রা এটসেট্রা, সেরকম কোনো একটা স্কুলে আমি যদি পড়তে পারতাম যেখানকার নামটা বইয়ের পাতায় বেরোয়, তাহলে খুব ভালো লাগতো। তো সেটা হয়নি, সেরকম ধরনের কোনো একটা কলেজে যদি ভবিষ্যতে পড়া যায় এরকম একটা ইচ্ছা ছিল মনে মনে। সেটা থেকে আমার ফ্যামিলির একটু আপত্তি ছিল যে এটা তো একদম যুক্তিপূর্ণ কথা যে যে কোর্সটা আমার বাড়িতে থেকে হয়ে যায়, একই কোর্স করার জন্য বাইরে গিয়ে আলাদা শহরে থেকে পড়াশোনা করা সেভাবে হয়তো প্রয়োজন পড়ে না। বাট ওই নেহাত শখটা আমার বাড়ি থেকে মানতো না। তো আমি তখন ডিসাইড করি যে আমার এমন কিছু করতে হবে যে যেইখানে আমার এই শখটা পূরণ হবে, যে আমি একটা ভালো কলেজে পড়বো, যেই কলেজের নাম আমি বইয়ের পাতায় পড়েছি। কিছু জানি না কি করব, বাট ওই একটা মনে হলো, সেখান থেকে কি করতে পারি ভেবে নিট দেওয়ার কথা ভাবলাম। তার কারণ হচ্ছে যখন আমি ক্লাস 7 থেকেই প্রথম লাইফ সায়েন্স আসে, পড়তে বেশ ভাল লাগতো।
অত তো তখন জানতাম না যে বায়োলজিতে আলাদা করে কি হতে চলেছে বা এমবিবিএস পড়তে গিয়ে আলাদা করে কি হবে। জাস্ট সাবজেক্টটা ভালো লেগেছিল, তার সাথে ফিজিক্স কেমিস্ট্রিও ভালো লাগতো। বাট ওই বললাম যে অনার্স পড়ার কথাটা সেইভাবে আর কখনো ভাবিনি। আর ইঞ্জিনিয়ারিং এর প্রতি আমার কোনো ইন্টারেস্ট কোনোদিনও ছিল না। তার রিজন হচ্ছে আমার বাড়িতে অনেকে ইঞ্জিনিয়ার ছিলেন, তো আমার মনে হয় যে ওটাতে আমি কাজটাতে পার্সোনালি আমার সেরকম ভালো লাগতো না, এবং আজকেও যদি আমি সেই কাজটা করতাম অখুশি হয়ে জীবনে কিছু করা যায় না। আমার ব্যাপারটা খুব যান্ত্রিক লাগতো, তাই জন্য আমার এটা আমাকে ভেতর থেকে টানেনি, তাই আমি কোনোদিন ওটা নিয়ে ভাবিও নি। তারপর থেকে আমি আর কোনোদিনও যখন ফিক্সড করে ফেলি নিট দেবো, অন্য কোনো কিচ্ছু একদিনের জন্য ভাবিনি। আমি আইকার পরীক্ষা দিয়েছিলাম, বাট ওই আমার স্টোরি যে ভিডিওটা আছে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, কারোর যদি দেখতে ইচ্ছা হয় তো দেখতে পারো। তো ওইখানে আমি বলেছিলাম যে আমি ভর্তি হতে গিয়ে ফিরে এসেছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে আমি যেটা করতে এসেছি আজকে আমি সেটা যেমনই করি, ভালো করি খারাপ করি, জীবনে মানুষের চড়াই উতরাই চলতে থাকে। আজকে আমার একটা রেজাল্ট ভালো হচ্ছে, কালকে সেটা একটু খারাপ হতে পারে, পরশু আরো ভালো হতে পারে। বাট এই আপ ডাউনের মধ্যে থেকেও যেটা আমি খুশি আছি যেটাতে, সেটাতে আমি স্টিক করবো। হ্যাঁ, আমি নিটের জন্য অনেকবার ফেল করেছি, ফেলই বলা চলে ওটাকে, চান্স না পাওয়া মানে। তো তবুও আমার মনে হয়েছিল যে আমি যেটা পড়ছি সেটাতে আমি খুশি আছি। হ্যাঁ, সেটা পড়তে আমার খুব কষ্ট হয়েছে। নিটের জন্য পড়াটা কিন্তু সহজ পড়া নয়, তোমরা যারা নিট দিচ্ছ তোমরা সবাই জানো আমাদের সবাইকে কতটা কষ্ট করতে হয়, কতটা স্যাক্রিফাইস করতে হয়। যে আমি 3 বছর ধরে বাড়ির মধ্যে বসে আছি, আত্মীয় স্বজনের কথাবার্তা সমস্ত কিছুর, প্রতিবেশী, সবাই বলবে, কেউ বন্ধুরা বলবে একটা টাইম পরে। তো সেই সমস্ত কিছু তোয়াক্কা না করে একটা জিনিসে স্থির থাকা, আমার মনে হয় যে এটাও খুব কঠিন একটা কাজ। তারপরে যখন আমি নিটে চান্স পেয়ে গেছি, হ্যাঁ এটা তো অবভিয়াসলি যে তোমাদের সাথে অনেকে থাকবে যাদের 23-24 বছর বয়সে এসে তোমরা দেখবে যে এমবিবিএস শেষ হয়ে যাচ্ছে, সেই জায়গায় যার ড্রপের সংখ্যা একটু বেশি, হয়তো তার 26-27 বছর হয়ে যাবে টাকা রোজগার করা শুরু করতে করতে। উল্টো দিকে তোমার যারা বন্ধুরা ছিল, যারা হয়তো কেউ কেউ অন্য প্রফেশনে গিয়ে চাকরিও পেয়ে যাবে তোমার এমবিবিএস শেষ হওয়ার অনেক আগে, তখন তুমি তখনও কোনো স্যালারি পাওনি, তুমি তখনও স্টুডেন্ট, স্কুলের মতন স্টুডেন্ট, তোমাকে পড়াশোনা করতে হয়, পরীক্ষা দিতে হয়, একই রকম নিটের মতন প্রেশার আছে তোমার লাইফে। এখনো তুমি বাবা মায়ের, যতদিন না তুমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ততদিন কিন্তু তুমি বাবা মায়ের কাছে সমান বকা খাবে, পুরোপুরি গার্জেনের আন্ডারে থাকবে, তোমার জীবনে কিচ্ছু চেঞ্জ হবে না, একদম স্কুলের মতোই থাকবে বলতে পারো এমবিবিএস লাইফটা। অন্তত পড়াশোনার সময় যখন পড়াশোনার চাপ থাকবে, একটু কলেজে ঢুকে তো এদিক ওদিক মনে হবে, বাট তারপরে যখন আবার তোমরা আরেকটু, যখন যেমন আমরা এখন 3rd ইয়ারে উঠে গেছি, এরপর আমাদের ফাইনাল ইয়ার, আবার সবকিছু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিটের প্রেশারের মতন চলে আসবে, জীবনটা সম্পূর্ণ আবার একই রকম হয়ে যাবে, ওই যেটা ঘুরছিল সেটা ঘুরবেই। তো এমবিবিএস এ থাকা মানে কিন্তু সারা জীবন পড়াশোনার মধ্যে থাকা। হয়তো এটার এন্ড এমবিবিএস ফাইনাল ইয়ার হয়ে গেলেও হবে না, ওই পড়াশোনাটার সাথে কানেক্টেড থাকতে হবে। অন্য প্রফেশনে যারা যাবে তারা হয়তো অনেক আগে থেকেই ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তাদের কাছে সবকিছু ফ্রিডম আছে। অবভিয়াসলি একটা যখন কেউ সেটেল হয়ে যায়, সে আর যে সেটেল হয়নি, যে যার কাছে এখনো এতটা প্রেশার, দুটো লাইফ কিন্তু আলাদা হবে, সেটা সম্পূর্ণ তোমাদের ডিসিশন নিতে হবে। তবে আমার মনে হয় আমি যেটা করব বলে ডিসিশন নিয়েছিলাম, সেটা হতে পারে আমার 1 বছর 2 বছর বেশি লেগেছে, বাট আমি এখনো পর্যন্ত এমবিবিএস এ 3rd ইয়ারেরও প্রায় হাফ হয়ে গেছে। তো আমার তো কোনোদিনও এটার জন্য রিগ্রেট হয় না যে কেন আমি 3টে ড্রপ নিয়েছিলাম। তোমার জীবনের সময়টা তোমার জন্য নির্দিষ্ট। আজকে তুমি 2 বছর পিছিয়ে যাচ্ছ, কারো জীবনের না কোনো গ্যারেন্টি নেই যে কার কি কবে হবে। আজকে 1-2 বছর যেটা পিছিয়ে গেলে, জীবনের বাকি 40-50 বছর খুশি হয়ে কাটানোটা অনেক বেশি জরুরি। হ্যাঁ, যদি আমি কারোর সাথে কম্প্যারিজন করতে যাই, সেটা আমার কলেজ হতে পারে, ভারতবর্ষের অন্য যে কোনো কলেজ হতে পারে, আমার থেকে অনেকজন এগিয়ে আছে। সব সময় তুমি যদি কম্প্যারিজন করো, কেউ না কেউ কারোর না কারোর থেকে এগিয়ে থাকবে। পশ্চিমবঙ্গে যে ধরো নিটে প্রথম 10-এ থাকবে, সেও কিন্তু ভারতবর্ষে কারোর না কারোর থেকে পিছিয়ে আছে। আমার মনে আছে একটা টিভি শো দেখতাম যখন আমরা ছোট ছিলাম, খুব পপুলার ছিল একটা, স্টার জলসায় মহাভারত বলে একটা সিরিয়াল হতো। সেখানে একদিন কৃষ্ণ অর্জুনকে বলেছিল, শ্রেষ্ঠ হওয়ার লড়াইটা কিন্তু কোনোদিনও থামবে না। আজকে একজন শ্রেষ্ঠ হচ্ছে, কালকে কেউ না কেউ এসে তাকে হারিয়ে দেবে, দিয়ে সে শ্রেষ্ঠ হয়ে যাবে। তো এইভাবে কিছু হয় না, তুমি নিজে উত্তম হওয়ার চেষ্টা করো। আমি মনে করি আমি যে জায়গায় আছি, আমি প্রতিদিন ভুল করি, ঠিক করি, আমি নিজে কিছু শিখছি, আমি নিজে সুখী আছি, খুশি আছি। আমার পড়াশোনা নিয়ে অন্তত আমার কোনো রিগ্রেট নেই। অ্যাটলিস্ট দিনের শেষে যখন আমার প্রেশারটা আসছে, তখন আমি যে বিষয়টা পড়ছি সেটার প্রতি আমার ইন্টারেস্ট আছে। আজকে আমার কোনো কমার্স পড়ায় ইন্টারেস্ট ছিল না বলে আমি সেটা নিয়ে পড়িনি। যদি আমি সেটা জোর করে চাপানো হতো, আমি তাহলে জেনুইনলি খারাপ থাকতাম। আজকে আমি 2 বছর পরে রোজগার করি, আজকে আমি কম টাকা রোজগার করি, বাট আমি খুশি আছি, এটুকুই সব। এটা গেল আমার বলা ভালো দিক। বাট
যেটা মনে রাখতে হবে, নিটের আগে আমি প্রচুর কোয়ারিজ পেয়েছি। আমি যখন একটা টেলিগ্রাম আইডি খুলে দিয়ে তোমাদের বলেছিলাম তোমাদের যা যা সমস্যা সবকিছু তোমরা আমার সাথে শেয়ার করতে পারো, সেই টেলিগ্রাম আইডিতে পাওয়া আমি অজস্র মেসেজ দেখেছিলাম, যেটার ভিত্তিতে আমি বড় দিদির মতন তোমাদের গাইড করব। এখানে আমি কোনো ফেক কিছু দেখাতে আসিনি। আজকে আমার 3টে ড্রপ ওয়ার্থ ইট হয়েছে, তার রিজন আমি মেডিকেল কলেজে চান্স পেয়েছি, আমার সেটা নিয়ে কোনো রিগ্রেট নেই। যদি উল্টোটা ভাবো, 3টে বছর ড্রপ দিয়ে যদি আমি মেডিকেল কলেজে সিলেক্ট না হতাম, তাহলে কিন্তু আমার সারাটা জীবন নষ্ট হয়ে যেত। তোমরা বলতেই পারো যে 3 বছরের জন্য কত মানুষ আছে যে অন্য ফিল্ডে গিয়ে অনেক সাকসেসফুল হয়েছে, ডেফিনেটলি হবে। বাট এই ছোট বয়সে আমার 1 বছর চেষ্টা করলাম, 2 বছর চেষ্টা করলাম, হলো না। বাট 3, 4, 5 বছর পরে গিয়েও কেউ যদি এমবিবিএস পায়, তার স্বপ্ন সফল হলে সেটা ওয়ার্থ ইট। বাট যদি সেটা না হয়, তাহলে কিন্তু তোমার একটা ভয়ঙ্কর অতীত তোমার মনের মধ্যে দাগ কেটে যাবে, সেটা থেকে তুমি কিন্তু বেরোতে পারবে না। সমাজ সবকিছু ভুলে যাবে, কারোর মনে থাকবে না। বিশ্বাস করো, একটা টাইম পর তোমার বাড়ির পাশে লোকেরও মনে থাকবে না তুমি নিট দিতে দিয়ে পাওনি, কিন্তু তোমার মনের মধ্যে যে থাকবে আমি এতগুলো বছর ওয়েস্ট হয়ে যাবে তখন সেটা, তো সেটা কিন্তু ফেরানোটা একটু চাপ। তাই জন্য যদি কেউ ড্রপ দিচ্ছ 2 বছর অব্দি, 3 বছর দিলে, তারপরে 3 বছরও অনেকটা যদি অন্য ফিল্ডে শেষ অব্দি যেতে হয়, তো যদি সেটা হয়, আমি বলবো নিটের আগের দিন অন্তত, এখন যা হবার হয়ে গেছে, নিট 2026-এর আগে আমি যেন এই মেসেজটা না পাই যে দিদি আমি জানি আমি নিজে ঠিক করে পড়িনি। বিশ্বাস করে, তোমার বাবা মা না অনেক কষ্ট করে তোমাকে একটা বছর ঘরের মধ্যে বসিয়ে রাখছে, এটা জানার জন্য না যে তুমি নিজে ফাঁকি মেরেছো, তুমি নিজে পড়োনি। এখন বছরের শুরু, অনেক কিছু মনে হবে, এইটা করে ফেলবো, ওইটা করে ফেলবো, এই স্যার ভালো না ওই স্যার ভালো। ঠিক করে পড়লে না প্রতিটা স্যার ভালো, কোনো স্যারের মধ্যে কোনো ফল্ট নেই। ফল্ট আমাদের নিজেদের মধ্যে আছে। আমি ফার্স্ট ড্রপে নিট পাইনি, আমি সেকেন্ড ড্রপে নিট পাইনি, এটার জন্য আমি স্যারকে কিভাবে দোষ দেবো? আমার কাছে তো সব রকম অপশন অ্যাভেলেবেল, এই সময় আরো বেশি অ্যাভেলেবেল, তখন অতটা অনলাইন ছিল না। একটা স্যারের কাছে আমি নাই বুঝতে পারি, আজকে আমি যদি টিচার হয়, যতজন আমি যদি 100 জনকে পড়াই, 100 জন আমার কাছে নাই বুঝতে পারে, আমি সব টিচারের পড়া বুঝতে পারিনি। আমি যখন একটা অফলাইন কোচিং ইনস্টিটিউশনে পড়েছি, একই ব্যাচে পড়ে অনেকে সিলেকশন পেয়ে গেছে, আমি সিলেকশন পাইনি, সেখানে তো আমি ব্যাচটাকে দোষ দিতে পারি না, আমি বুঝতে পারিনি, আমি সেটা চেঞ্জ করতে পারতাম। বাট আমি কি করেছি, আমি বছরটা নষ্ট হতে দিয়েছি। আমার প্রথম ড্রপের কথা বলছি। নিজের ভুলগুলো নিজেকে অ্যানালাইসিস করতে হবে, নইলে সবকিছু একটা টাইম পরে গিয়ে পরীক্ষার আগের দিন অন্তত সেই সেম সিচুয়েশন নিট 2026-এর আগে যেন না হয়। আর এখন এমবিবিএস নিয়ে সবার অনেক চিন্তা যে এমবিবিএস করে সবাই নাকি বেকার থাকবে একটা টাইম পরে, এত ডাক্তার হয়ে গেছে, চাকরি নেই। এটা তো অবভিয়াসলি সত্যি, প্রতিটা কথা সত্যি। বাট তুমি এখন বলো তো, যে পপুলেশন ভারতবর্ষে কোন প্রফেশনে ঠিকঠাক চাকরি আছে, তুমি কোন লাইনে গেলে তুমি গ্যারান্টি দিতে পারবে? তুমি এটা না করলে এখন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কি কি করতে পারো? ইঞ্জিনিয়ারিং করতে পারো। ইঞ্জিনিয়ারিং এর কি খুব ভালো অবস্থা। আজ থেকে 10 বছর আগে যখন আমার বাড়ির কিছু রিলেটিভ যারা ইঞ্জিনিয়ারিং দিয়েছিল, ওয়েস্ট বেঙ্গল জয়েন দিয়েছিল, সেই সময় না একটা ইঞ্জিনিয়ারিং এর প্রতি ক্রেজ ছিল, সবাই ইঞ্জিনিয়ারিং করবো। তারপরে একটা টাইম এলো, সেই যখন ইঞ্জিনিয়ারিং এর অবস্থা স্যাচুরেটেড হয়ে গেল, তখন সবাই মেডিকেল পড়বো, এরকম একটা এক একটা সময় ঝোঁক চলে। বাট ঠিকঠাক করে পড়াশোনা করলে যে কোনো সময় যে কোনো কিছু থেকে চাকরি পাওয়া যায়, আজও পাওয়া যায়। আবার উল্টো দিকে দাঁড়িয়ে সব প্রফেশনে সমান কম্পিটিশন, যা করবে তুমি যদি আজকে পাড়ার মনে একটা দোকান খুলে দাও, সেখানেও সমান কম্পিটিশন, তার পাশে অন্য কেউ যদি আরেকটা দোকান খুলে দেয়, তোমার দোকানটা চলবে কিনা? তো এইভাবে চলে না, তোমাকে সবকিছুর মধ্যে থেকে এগিয়ে যেতে হবে, কম্পিটিশন করে এগোতে হবে। কম্পিটিশন না করে এমনি এমনি কি করে এগোবে? কেউ সেটা এগোতে পারে না। এত সহজ না যে সে পলিটিক্স করতে নামে না, তাকেও কম্পিটিশন করতে হয়। তো কম্পিটিশন করতে হবে, এটাই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। অনেক বছর আগে যে মানুষটা বলে গেছেন, সেই কথাটা জীবনের আলটিমেট ট্রুথ। কোনো প্রফেশনে পালিয়ে গিয়ে কিছু করা যাবে না, সামনে এসে লড়াই করে যতটা সম্ভব টিকে থাকতে হবে। এবং যখন আমি লড়াইটা করছি, সেই লড়াইটা আমি কোন কাজটার মাধ্যমে ভালোবেসে করছি, এটা আমাকে খুঁজে নিতে হবে। যদি কেউ সিভিল সার্ভিস এক্সাম দেয়, ম্যাক্সিমাম সবার বয়স কিন্তু 27, 28, 29, 30ও পার হয়ে যায়। তো সেখানেও তো চাকরি পেতে পেতে অনেকটাই লেট হয়ে গেল। তো এটার সাথে এই ফিল্ড ওই ফিল্ডের এরকম কোনো ব্যাপার নেই। বাট ওই বললাম, প্রিপারেশন নিয়ে যদি সেটা না হয়, তাহলে সেই বছরগুলো খুব খারাপ হয়ে যায়। নিজের কাছে নিজে ড্রপ দেওয়ার আগে প্রতিজ্ঞা করে নাও যে আমি কি কারণে ড্রপ দিচ্ছি, কেন ড্রপ দিচ্ছি। কারণ এটার কোনো মানে হয় না যে আমি শেষ পর্যন্ত এটা করলাম না, আমি ফাঁকি মেরে গেলাম, দিয়ে আমি অন্য লাইনে শেষ অব্দি আমায় সেটেল করে যেতে হলো। সেটা কিন্তু প্রচন্ড খারাপ, সেটা নিজের মনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে ভবিষ্যতে সব সময়। আমি প্রথম থেকে এইচএস হয়ে গেছে, একটা ফিল্ডে চলে গেছি, কি 1 বছর ড্রপ দিয়েছি, চেষ্টা করেছি, হয়নি, অন্য ফিল্ডে চলে গেছি, এটা অতটা ম্যাটার করে না। বাট উল্টোটা, আজকে যদি আমি না পেতাম, আজকে আমি যতটা খুশি তোমাদের সামনে, আমার ঠিক ততটাই দুঃখ হতো যদি আমি 3টে ড্রপ দিয়ে তারপরে না পেয়ে অন্য লাইনে ঢুকে যেতাম। নেভার সেটেল ফর লেস বলে একটা কথা আছে, জানো তো? যদি প্রথমে 1 বছর 2 বছরের মধ্যে অন্য লাইনে চলে যেতে ঠিক আছে, যদি ড্রপ দিচ্ছ বলে স্থির করে নিয়েছো, যদি যে আবার ড্রপ দেবে তাকে বলবো যদি একটাও ড্রপ দেবে বলে স্থির করে থাকো, তাহলে
অন্য সবকিছু চিন্তা মাথা থেকে ভুলে যাও, দিয়ে নিট দাও। কারোর কারোর হয়তো আছে এরকম, ডেফিনেটলি নিটের অবস্থা খুব খারাপ, নিটের প্রশ্নপত্রের ধরন খুব খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। যদি মনে হয় পার্শিয়াল ড্রপ দেবো, আমি আর বছর ওয়েস্ট করতে চাই না এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা খুব ওয়াইজ একটা ডিসিশন। জাস্ট পার্শিয়াল ড্রপ দেওয়ার সময় মাথায় রাখবে যে আমি নতুন কলেজে পড়তে গিয়ে যেন ডিস্ট্র্যাক্ট হয়ে যায় না। ম্যাক্সিমাম সবাই অন্য কলেজে পড়তে গিয়ে পার্শিয়াল ড্রপ দিতে গিয়ে আনি তার দিতে পারে না, তার এটাই রিজন, সে নতুন জায়গায় গিয়ে ডিস্ট্রাক্টেড হয়ে যায়, তার সেখানে নতুন বন্ধু বান্ধব হয়। অবভিয়াসলি এটা স্বাভাবিক, উচ্চ মাধ্যমিকের পর প্রথম সে কলেজে গেছে, তার ডিস্ট্রাকশন আসবে। কিন্তু আমার যদি গোল নিট হয় তাহলে আমি পার্শিয়াল ড্রপ দিয়েও নিট দিতেই পারি। আমার সাথে এরকম মানুষ চেনা আছে যে বিএসসি নার্সিং এর সাথে নিট ক্র্যাক করেছে, যে ডেন্টাল পড়তে পড়তে তো করেছে, এরকম অজস্র জন আছে মনে হয়। তো সবকিছু, এমনকি ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেও করেছে, এরকমও আমি শুনেছি। তো এগুলো ম্যাটার করে না, ম্যাটার করে তোমার ইচ্ছা। যার ইচ্ছা আছে সে ঠিক করে নেবে, যার লক্ষ্য ছিল নিট সে ঠিক যেন তেন ভাবে যেভাবে হোক নিটই দেবে, দিয়ে এমবিবিএস এ ঢুকবে। আর যার মনে হবে যে নিটের বাইরে একটু এদিক ওদিক যে দেখবে, তার কাছে নিটটা গোল না, সেগুলো সমস্তটা ডিস্ট্রাকশনকে একবার যদি প্রশ্রয় দাও সেটা তোমাকে চেপে ধরবে জীবনে। তো জীবনে মনে রাখবে যে পিছনে টানার জিনিসের কিন্তু অভাব নেই, জীবনে সামনে এগিয়ে যেতে বলার লোকের খুব অভাব আছে। তো সামনে এগিয়ে যাও, যেটা তোমার লক্ষ্য। নিট দেবে বলে এই ভিডিওটা খুলেছো, এমবিবিএস পড়তে চাও বলে এই চ্যানেলটা দেখো এবং এই ভিডিওগুলো দেখো, তো সেটার প্রতি ডেডিকেটেড থাকো। সাথে অন্য কোনো কোর্সে ভর্তি হয়ে গেলে ডেফিনেটলি ভর্তি হও, কিন্তু তোমার লক্ষ্য যেন নিট থাকে। এইটুকু এই ভিডিওতে বলার। ভিডিও যেটা হেডলাইন ছিল সেটা তুমি মনে হয় উত্তর দিয়ে দিয়েছি, যে আমি একটুও রিগ্রেট করি না। আমার জীবনে অনেক খারাপ হয়েছে, 3টে বছর ড্রপ দেওয়া মানে ওর থেকে খারাপ সিচুয়েশন জীবনে দেখা বোধ হয় আর কিছু হয় না। ওই সময়টা সার্ভাইভ করে গেছি, যে আজকে আমি এখানে, আমি খুব খুশি আছি। যদি কখনো আবার এরকম হয় যে আবার কোনো একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার বিশ্বাস যে সেটাকে আমি ঠিক কাটিয়ে উঠবো। একবার যখন কাটিয়ে উঠেছি বারবার কাটিয়ে উঠবো। যেটা আমি করছি সেটা নিয়ে আমি খুব খুশি। এবং এমবিবিএস নিয়ে যা যা এখন সংশয় আছে সবার মনে, ভবিষ্যতে চাকরি নিয়ে, আমিও জানি না আমি ভবিষ্যতে চাকরি পাবো কিনা। আমি যেটা পড়ছি আমি খুব খুশি হয়ে পড়ছি। যখন আমার পড়তে ভালো লাগে না আমি তখন পড়ি না, যখন আমার পড়তে ভালো লাগে আমি খুব খুশি হয়ে পড়ি। এটা নিয়ে আমার কোনো রিগ্রেট নেই। আর আমার ধারণা জীবনে এতবার এতগুলো খারাপ বছর কাটিয়ে, এত খারাপ সিচুয়েশন কাটিয়ে যখন আমি এই অবধি এসে পৌঁছেছি, তখন নিশ্চয়ই আমি ভবিষ্যতে কিছু একটা করে নেবো। সেটা নিয়ে আমাকে চিন্তা আমি কখনো এখনো অবধি করি না। তোমরা কেন এতদূর চিন্তা করো জানি না। আমি এমবিবিএস এ এসে জানি না আমি ভবিষ্যতে কি করবো। তোমরা কেন নিট দেওয়ার আগে এমবিবিএস এর পরে চাকরি আছে কিনা এটা নিয়ে ভাবছো। তোমরা যখন একটা পেশেন্ট দেখবে, একটা পেশেন্টকে এমনি সারিয়ে দেবে। এই যে তোমরা হয়তো দেখেছো 2-3 দিন আগে যে আমাদের আরজিকর মেডিকেল কলেজের একজন সিনিয়র একটা ট্রেন জার্নির সময় একজনের প্রাণ বাঁচিয়েছেন। তো সেই খুশিটা আগে, নাকি আমি একটা পড়াশোনা করলাম, চাকরি করলাম, তারপরে সেখান থেকে কত টাকা পেলাম, এই খুশিটা আগে? আমাদের যে প্রফেশন, সেই প্রফেশনে একটা চাকরির থেকেও আমার মনে হয় যে আমাদের যে খুশি সেটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট। একটা মানুষ যখন সেরে উঠবে, যখন তুমি তোমার পড়াটা, একটা মানুষকে তুমি যখন সারিয়ে তুলবে, তার থেকেও আগে, এটাও না হয় আমি পরের কথা বলছি কারণ এখন আমি সেই জায়গায় যাইনি। এখন যখন আমি যেটা আমি পড়ছি বইতে থিওরি, সেটা যখন আমি একটা ওয়ার্ডে যাবো, গিয়ে একটা পেশেন্টের উপর দেখবো যে এই ওষুধটা আমি বইতে এরকম পড়েছিলাম, সেই ওষুধটা যখন কোনো সিনিয়র একটা পেশেন্টকে দিয়ে পেশেন্টটা সেরে যাচ্ছে, সেটাও তো আমার ততটা অবাক লাগছে যতটা অবাক আমি হয়েছিলাম যখন আমি ইতিহাস বইতে সেই পড়েছিলাম যে অমুক স্কুলে আমি পড়তে পারলাম না এবং ভবিষ্যতে আমি আরজিকর মেডিকেল কলেজে সিলেক্ট হলাম, যেই কলেজের একটা ইতিহাস আছে। সেই সেই জিনিসটা যখন সত্যি হয়েছে, তখন এই জিনিসগুলো দেখো একই রকম ভাবে অবাক লাগবে। আস্তে আস্তে একটা ছোট ছোট খুশি মিলে একটা মানুষের জীবন হয়। সবকিছু টাকা দিয়ে আমার মনে হয় বিচার করা উচিত না। আর তোমার কাছে যদি স্কিল থাকে, তোমার কাছে যদি ভগবানের আশীর্বাদ থাকে, তাহলে সবকিছু টাকা পয়সার সেইভাবে অভাব হবে না। এই ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। আশা করি তোমাদের বোঝাতে পারলাম, একটু শুনে একটু তোমাদের হয়তো ভালো লাগলো। আর আমারও বলতে খুব ভালো লাগলো। খুব ভেবেচিন্তে ডিসিশন নেবে। আর একটা কথা মনে রাখবে, অবশ্যই অবশ্যই বললাম, যারা ড্রপ দিচ্ছে তাদের ড্রপ যেন ওয়েস্ট না হয়। তাহলে কিন্তু ড্রপ দেওয়ার কোনো মানে থাকবে না, তখন সেটা খুব খারাপ মেমোরি হয়ে থেকে যাবে। এটা আমি কখনো তোমাদের জীবনে চাই না। এই ভিডিওটা শেষ করছি, টাটা।